এত লোভ না করলে হয়তো সব শেষ হয়ে যেত না গো, সব শেষ হয়ে যেত না। বাহ বাবা, এবছর তো দেখি দারুণ আলু ফলেছে। চল তাড়াতাড়ি এগুলো বস্তায় ভরে ফেলি, বাজারেও তো যেতে হবে। ও রমুদা, রমুদা, শুনছ? এবছর কিন্তু আলু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ক্ষেতেও এবারে খুব ভালো আলু হয়েছে গো। এখন তো বাজারে আলু বারণ, তাই অনেক দাম। পাশের গ্রাম থেকেও তো আলু আসছে না। এই আলু ভালোই বিক্রি হবে, কি বলো? হ্যাঁ মন ভাই, হ্যাঁ, দূরের জনিতেও আলু হয়েছে, সব লাভটাই আমার হবে, তা নাকি গো? এক গ্লাস জল দিয়ে যাও, তাড়াতাড়ি বাজার যেতে হবে। এই দেখো, কি ভালো আলু হয়েছে দেখো। ও মা, তাই তো, এত সুন্দর আলু, এ তো ভালো টাকায় বিক্রি হবে গো। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই ব্যাটা মলয়েরও অনেক আলু হয়েছে জমিতে। সে হোক, তুমি যাও, বাজারে যাও। চলে এলে? হ্যাঁ হ্যাঁ ভাই, আলুগুলো তো বিক্রি করতে হবে। হ্যাঁ, সে তো হবেই, আলু ফলানো তো বিক্রি করার জন্যই। আলু কত করে কিলো গো? 30 টাকা কিলো। ওরে বাবা, এত দাম! আলুর অকাল পড়েছে দাদা, দাম তো হবেই। আচ্ছা দাও দাও দেখি, 1 কিলো দাও। কত আলু লাগবে গো? দাও, কিলো 2 যাক, আজকের মতো শেষ হলো, কি বলো? আজ বেশ ভালোই কামাই হলো। হ্যাঁ গো, কাল আবার আসবো, তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আসবো না কেন, আসতে তো হবেই ভাই, নিশ্চয়ই আসবো। একটা বুদ্ধি বার করেছি মলয়, কাল দেখ না কি হয়। গিনি, ও গিনি বলি, রান্নাবান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই দেখো, আজ কত টাকা হয়েছে। দেখবা, এত দারুণ ব্যাপার, কাল আবার যেও। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই যাব, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসছে জানো তো। কি বুদ্ধি গো? বাজারে আলুর চাহিদা খুব, পাশের গ্রাম থেকে আলু আসবে না, এই গ্রামে আলু চাষি শুধু আমি। আর মলয়, আমি যদি মলয়ের ক্ষেত থেকে সব আলুগুলো তুলে নিই আর সেগুলো আমার কাছে রেখে দিই, তাহলে এই গ্রামে শুধু আমার কাছেই আলু থাকবে। তারপর যখন বাজারে আলুর জন্য হাহাকার পড়ে যাবে, তখন আমি যেমন ইচ্ছে তেমন দামে আলু বেচব। বলো কি গো, বুদ্ধিখানা বেশ ভালোই পেতেছ, কিন্তু তা বলে চুরি করবে? আরে চুপ করো চুপ করো, আরে চুরি না, চুরি করো না, ব্যবসা বলো, ব্যবসা, বুঝলে গিন্নি, ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা ব্যবসা। তা কবে করবে? যা করার সেটা আজ রাতেই করতে হবে, না হলে কালও আবার আলু তুলে বিক্রি করতে যাবে। আজই ওর ক্ষেত আমি সাফ করে দেব, সঙ্গে সঙ্গে আমার ক্ষেতের আলুগুলোও তুলে নেব, যাতে আমার উপরে সন্দেহ না করে। ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। ওই তো মলয়ের জমি, চলো, চুপি চুপি চলো, সব আলু তুলে বস্তায় রাখতে হবে, তারপর আমার জমিরও আলু তুলতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আলু তোলা হয়ে গেছে গো। যা বলেছ, এইবার চলো, ঘরে চলো। এই বস্তাগুলো কোথায় লুকিয়ে রাখা যায় বলো তো? রান্নাঘরের পাশে পড়ে থাকা ঘরটা খুলে রাখি, ওখানেই লুকিয়ে রাখব। সেখানেই লুকিয়ে রাখো। সবই তো হলো, কিন্তু কাল সকালে কি হবে? সেটা আমি বুঝে নেব, শুধু সকাল হওয়ার অপেক্ষা। হায় 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 হায়, রে হায়, আবার কি সর্বনাশ হলো রে, কে এরকম করল রে, সব শেষ হয়ে গেল রে। এবার যা হয়েছে, আমাকেও নাটক শুরু করতে হবে।
আমি তোমারই অপেক্ষা করছিলাম। দেখো না, কেউ একজন আমার আর তোমার ক্ষেতের সব আলু চুরি করে নিয়েছে গো, সব শেষ। হায় রে হায়, হায় হায়, কে এমন করলো? কে করলো এমনটা? আমাদের পেটে লাথি মেরে এসে কি মজা পেল? আমাদের এত কষ্টের ফসল। সেটাই আমিও ভাবছি দাদা। তবে একটা কথা, যেই কাজ করেছে সেই আলু নিয়ে সুখী হতে পারবে না, এই বলে দিলাম। মলয়, সে যে আলু নিয়ে কত সুখী তুই কি করে বুঝবি ভাই? রামুদা, তুমি কি আজ বাজারে যাবে? না না রে, কাল যাব অন্য শাকসবজি নিয়ে, আজ আর যাব না। ঠিক আছে, সেই ভালো। চলো এখন বাড়ি যাই। কাল বাজারে আসেনি মানে আলুও আসেনি। আজ আলুর কেমন চাহিদা একটু দেখে নেব। এই যে রামু ভাই, আলু আছে? না, আলু একদম নেই। ধুর, কি যে হয়েছে, কাল থেকে আলুই পাওয়া যাচ্ছে না। বাড়িতে আলু নিয়ে যেতে হবে। এখন কি করি বলো তো? পটল নিয়ে যান না, পটল। আরে ধুর, আলু চাই, আলু আলু। বাহ বাবা, আলুর তো ভালোই চাহিদা বেড়েছে। বাড়ি গিয়ে বউকেই খবরটা দিতে হবে। এ কি, সবজি বিক্রি হয়নি নাকি আজ? বিক্রি করিনি, আমি তো শুধু আলুর দাম জানতে গিয়েছিলাম। আলুর ভালোই চাহিদা বেড়েছে কিনা দেখছিলাম। বাহ, খুব ভালো কথা। কিন্তু এদিকে যে মলয় চাষি আবার আজ খেতে আলুর চারা বসালো। সে বসাক, আমার কাছে যে আলু আছে ওতেই আমার অনেক টাকা হবে। আমার আর আলু চাষ করার দরকার নেই। তাই নাকি? হ্যাঁ, এবার একটু বিশ্রাম নেই। 1 সপ্তাহ পরে বাজারে গিয়ে আবার দেখব। এই কি গো, ওঠো না গো, আজ একেবারে হট্টগোল হয়ে গেল। তুমি তো আজ বাজারে যাওনি, আজ তো যাওয়ার কথা বলেছিলে। ও হ্যাঁ, যাই, আজ কয়েকটা সবজি নিয়ে যাই, আলুর চাহিদা দেখে আসি বলে। দাদা, আলু আছে? আলু? না, অন্য সবজি আছে। অন্য সবজি তো সবার কাছেই আছে, কিন্তু আলু চাই। কাল নাকি ওই পাশের গ্রাম থেকে একটু আলু এসেছিল, ৪৫ টাকা কিলো, কিন্তু আনার সঙ্গে সঙ্গেই শেষ। এই তো, যা ভেবেছিলাম তাই হচ্ছে। হোক। বুঝলে কিন্নে, এই বাজারে আলুর দাম ৪৫ টাকা হয়ে গেছে গো। এবারে বিক্রি করবে নাকি? আরে না, আর একটু দাম বাড়ুক না। আবার সপ্তাহখানিক অপেক্ষা করি, তখন আরও বেশি দামে বিক্রি করব। দুপুরে একবার বাজারে যাব বুঝলে, আজ প্রায় ৩ সপ্তাহ হয়ে গেল, একটাও আলু পেলাম না। হ্যাঁ, ও আলুর জন্যে প্রাণ একেবারে টাক করছে। যতই দাম হোক আলু কিনতে হবে, নইলে ঘরে তুলকালাম হবে আমার। আরে রামু ভাই, তোমাকে তো বাজারে দেখাই যায় না আজকাল। তোমার কাছে কি আলু আছে? আগে ছিল, এখন তো নেই, কিন্তু এনে দিতে পারি। তবে অনেক দাম হবে যে। দাম নিয়ে চিন্তা করো না, যতই দাম হোক। ঠিক আছে, আমার কাছে কিছু আলু আছে, আমি ঘরে গিয়ে আনছি, কিন্তু একদম ৭০ টাকা কিলো দাম লাগবে। যাই দাম হোক, তুমি নিয়ে এসো, আমরা এখানেই আছি। নেই, সময় হয়ে গেছে, দরজা খুলে আলু বের করতে হবে। ৭০ টাকায় বেচব গো, ৭০ টাকা। এত ইঁদুর কোথা থেকে আসলো আমার আলুতে? হায় রে হায়, আমার কি ক্ষতি হয়ে গেল রে? সব শেষ হয়ে গেল। যা সর্বনাশ। রামুদা, ও রামুদা, কি রে, বাজারে যাবি নাকি গো? আমার জমিতে নতুন আলু ফলেছে, তাই নিয়ে যাচ্ছি। না, যাব না। ঠিক আছে, আমি চললাম। এত লোভ না করলে হয়তো সব শেষ হয়ে যেত না গো, সব শেষ হয়ে যেত না। একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে বাস করত গোবিন্দ নামে এক যুবক। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে সে একাই বড় হয়েছে। সংসারে তার বলার মতো কেউ ছিল না, ছিল শুধু একটি পুরনো কুড়াল আর অদম্য সাহস।
ভোরের আলো ফুটতেই সে প্রতিদিন জঙ্গলের পথে রওনা দিত। কাঠ কেটে বাজারে বিক্রি করাই ছিল তার জীবিকা। গোবিন্দ খুবই পরিশ্রমী ও সৎ ছিল, কিন্তু তার দারিদ্র্য নিয়ে অনেকেই উপহাস করত, বিশেষ করে পাশের বাড়ির রঘু। রঘু ছিল ধনী ঘরের ছেলে, কিন্তু স্বভাবে অহংকারী। যেদিনই গোবিন্দের সাথে তার দেখা হতো সেদিনই সে কোনো না কোনো কথা বলে তাকে কষ্ট দিত। সেদিনও সূর্যের প্রথম আলোয় জঙ্গলের পথে হাঁটছিল গোবিন্দ। হঠাৎ সামনেই রঘুর সঙ্গে দেখা। রঘু ঠোঁট বাঁকিয়ে বলল, হে গোবিন্দ, তোমার কপালে যেন শুধু অভাব আর কষ্টই লেখা আছে, কিন্তু আমি এখনও বলছি, তুমি যদি আমার সাথে হাত মেলাও তবে দেখবে তোমার ভাগ্যের চাকা একদিন ঘুরবেই, দারিদ্র্য দূরে সরে যাবে আর সুখ নিজেই তোমার দরজায় কড়া নাড়বে। তুমি আমার দারিদ্রতা নিয়ে যতই ঠাট্টা করো না কেন রঘু, আমি তোমার সাথে কখনো কাজ করব না। আমি জানি তুমি একজন চোর, যে অন্য গ্রামে চুরি করে পেট চালায়। শোন গোবিন্দ, জীবনটা উপভোগ করতে জানতে হয়। আমি আজ যেভাবে থাকি, গ্রামের বড় লোকেরাও সেভাবে থাকতে পারে না। টাকা কোথা থেকে আসে সেটা বড় কথা নয়, কেমন করে খরচ করতে হয় সেটাই আসল কৌশল। আর আমার ঘরের মানুষ, সে তো রানীর মতোই থাকে। রঘু, তোমার সেই সুখ আমার দরকার নেই। অন্যের ক্ষতি করে পাওয়া বিলাসিতা কখনো শান্তি দেয় না। আমি কম খাবো, পুরনো কাপড় পরব, তবুও নিজের ঘামের দামে রুটি উপার্জন করব। আহা, এই আদর্শ দিয়ে পেট ভরে? তুমি যতই সৎ হও, মানুষ তো তোমাকে গরিব বলেই চিনবে। সম্মানও টাকার কাছে হার মানে বন্ধু। সম্মান টাকা দিয়ে কেনা যায় না। একদিন তুমি বুঝবে, অন্যের চোখের জল দিয়ে গড়া সুখ বেশি দিন টেকে না। এই বলে গোবিন্দ আর কোনো কথা না বাড়িয়ে জঙ্গলের দিকে পা বাড়াল। কাঁধে কুড়াল, চোখের দৃঢ়তা। রোদ মাথায় পড়ছে, তবুও তার মুখে অদ্ভুত এক প্রশান্তি। আর গোবিন্দ জঙ্গলের গভীরে ঢুকে গাছ কাটতে শুরু করল। তার কুড়ালের প্রতিটি আঘাতে যেন প্রতিধ্বনিত হচ্ছিল তার অটল নীতি। গোবিন্দ, আমার আরও উন্নত মানের কাঠ চাই, যা জঙ্গলের গহীন গভীরে পাওয়া যায়। কোনো কাঠুরে সেখানে যাওয়ার সাহস দেখায় না। তুমি কি আমার জন্য সেখান থেকে কাঠ কেটে আনতে পারবে? আমি তোমাকে মুখ চাওয়া দাম দেব। শুধু আমার পরিশ্রমের সঠিক দাম দিয়ে দিলেই হবে। মুখ চাওয়া দাম আমি চাই না। আমার জন্য ওটুকুই যথেষ্ট। আমি আগামীকালই জঙ্গলের গহীন গভীরে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব। ঠিক আছে, তোমার সততার জন্যই আমি খুশি হলাম। এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়। গ্রাহক খুশি হয়ে চলে গেল। এটি সেই পবিত্র পুকুর, যার সম্পর্কে বলা হয় এটি ভালো মানুষদের রক্ষা করে এবং মন্দ শক্তিকে বিনাশ করে দেয়। ঠিক সেই সময় পুকুরের উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ সেটি একটি ধারালো বাবলা গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে নিচে পড়ে গেল। হে ভগবান, এই পাখিটি তো মারাত্মকভাবে আহত হয়েছে। এর শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। যদি চিকিৎসা না করা হয় তবে এটি মারা যাবে, কিন্তু আমি নিজের চোখের সামনে কোনো প্রাণীকে মরতে দেখতে পারবো না। গোবিন্দ আহত পাখিটিকে তুলে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা হল। গোবিন্দ, তোর হাতে এই আহত পাখিটা কি করছে? দেখ, তোর হাতও রক্তে লাল হয়ে গেছে। মরল মশাই, এই পাখিটা জঙ্গলের পবিত্র পুকুরের পাশে বাবলা গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। আমি দেখলাম, তাই একে নিয়ে এলাম, যেন এর চিকিৎসা করতে পারি। আরে, ওটা তো পবিত্র পুকুর। না জানি এটা কেমন পাখি। কে জানে এটা কোনো রাক্ষসী না পেতনি। তুই এটাকে ছেড়ে দে, মরতে দে। মশাই, আমি মানি যে এই পুকুরটি পবিত্র, কিন্তু আমি নিজের চোখে দেখেছি পাখিটা কেবল বাবলা গাছের সাথে ধাক্কা খেয়েছিল। আমি বিশ্বাস করি না যে এটি কোনো পেতনি। তুমি যা খুশি বিশ্বাস করো গোবিন্দ, কিন্তু গ্রামের লোকেরা বলে এই পুকুরে অদ্ভুত শক্তি আছে। সাবধানে থাকাই ভালো। ভয় পেলে চলবে না। আহত পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, ওর সেবা করব। দেখো, পরে যেন কোনো বিপদে না পড়ো।
এটুকু বলে গোবিন্দ আহত পাখিটিকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার সেবা করতে লাগল। কিছুদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠল। তোমার সাথে কোনো মানুষ তো বন্ধুত্ব করে না, এখন দেখি পাখি শকুনই তোমার বন্ধু হয়ে গেছে। বন্ধুত্ব মানুষে মানুষে হয়, কিন্তু মনের ভালোবাসা থাকলে পশু পাখিও তা বোঝে। আচ্ছা আচ্ছা, তোমার সেই পাখি বন্ধুর সাথেই থাকো। এই কথা বলে বলরাম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল গোবিন্দর কথায় কান্না দিয়ে শান্ত মনে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তোমার গ্রামে তোমাকে নিয়ে খুব ঠাট্টা করা হয়, তাই না? তুমি গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলো না কেন? এই কথা শুনে গোবিন্দ চমকে উঠল। হে ভগবান, এটি কি জিনিস যে মানুষের গলায় কথা বলছে? তার মানে মোড়ল মশাই ঠিক বলতেন, তুমি নিশ্চয়ই কোনো রাক্ষসী বা পেতনি। না না, আমি কোনো রাক্ষসী নই, আর পেতনিও নই। তাহলে তুমি কে পাখি, বুঝিয়ে বলো। ধরে নাও আমি একটা মায়াবী পাখি, তবে আমি এর চেয়ে বেশি তোমায় কিচ্ছু বলতে পারবো না। তবে একটা কাজ আমি করতে পারি। কোন কাজ? তুমি আমার উপকার করেছিলে, তুমি না থাকলে আমি আজকে বাঁচতে পারতাম না। যাই হোক, তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমি তোমায় সাহায্য করব। এসো আমার সাথে। আমি জঙ্গলের এমন একটি গুহার ঠিকানা জানি যার ভেতরে মূল্যবান ধন সম্পদ আছে। সেটি পেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। সত্যি? কোথায় সেই গুহা? চলো আমাকে দেখাও। আমার পিছু পিছু এসো। এই কথা বলে পাখি জঙ্গলের গহীনে উড়ে যেতে লাগল এবং গোবিন্দ তার পিছু পিছু চলল। অনেকক্ষণ পর পাখি একটি গুহার মধ্যে প্রবেশ করল। এই তো সেই গুহা, আমি ভেতরে যাচ্ছি। গোবিন্দ গুহায় ঢুকে দারুণভাবে চমকে উঠল। এ কি? গুহার ভেতরে দামি সোনার মোহর, হিরে, মুক্তা, এত ধন সম্পদ! এবং অগণিত অলংকার পড়েছিল। এই সব কিছুই তুমি নিয়ে যাও। সত্যি? এগুলো সব আমার জন্য? হ্যাঁ, সবই তোমার। তুমি আমার উপকার করেছিলে, তাই এগুলো তোমার প্রাপ্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস, এখন আমি গেলাম। এই কথা বলে সেই রহস্যময় সত্তাটি রংবেরঙের আলোর রশ্মির মতো মিলিয়ে গেল। কিন্তু এই আকস্মিক পরিবর্তন সবার ভালো লাগেনি। বিশেষ করে রঘু বিষয়টি মোটেই সহ্য করতে পারল না। তার মনে ঈর্ষার আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করল। একদিন সে মোড়ল মশাইয়ের কাছে গেল। মোড়ল মশাই, আমার মাথায় ঢুকছে না যে গোবিন্দ হঠাৎ করে এত ধনী হয়ে গেল কিভাবে। আমরা সবাই জানি যে তুমি সবসময় গোবিন্দকে নিয়ে ঠাট্টা করতে, কিন্তু আমি বিশ্বাস করি গোবিন্দ ভুল কাজ করতেই পারে না। যদি সে ধনী হয়ে থাকে তবে সেটা গ্রামের জন্য ভালো খবর। কাল যদি কারো বিপদ আসে, আমার পূর্ণ ভরসা আছে গোবিন্দ প্রাণ খুলে সাহায্য করবে। তোমার মতো নিজ কাজ সে কখনোই করবে না। দেখা যাবে। এই কথা শুনে রঘু রাগান্বিত হল। মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। জহরাত ভর্তি। গোবিন্দর কাছে এত টাকা এলো কোথা থেকে? যাই হোক, আমি এই সব ধন সম্পদ আজই চুরি করে নিয়ে যাব এবং চিরকালের জন্য নিজের স্ত্রীকে নিয়ে এই গ্রাম ছেড়ে দেব। গোবিন্দ আবার গরিব হয়ে যাবে। রাতে গোবিন্দ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখন রঘু চুপচাপ গোবিন্দনের বাড়িতে ঢুকল এবং তল্লাশি করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটা ঘরে পৌঁছল। সেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল। হে ভগবান, এই বস্তায় তো সোনার মোহর ভর্তি হয়ে আছে। তার মানে এখানে যত বস্তা আছে সবগুলোতেই নিশ্চয়ই ধন সম্পদ ভরা আছে, সবগুলোতেই সোনার মোহর আছে। ধীরে ধীরে রঘু সব বস্তা খুলে ফেলল। এই কথা বলে রঘু উঠে দাঁড়াল
কিন্তু পরের মুহূর্তেই তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর রঘুমের চোখ খুললে সে নিজেকে গ্রামের সীমানায় পড়ে থাকতে দেখল। হঠাৎ রংবেরঙের রশির সাথে সেই পাখিকে প্রকট হল, যাকে সে কোনো এক সময় গোবিন্দ কাঁধে দেখেছিল। পাখিটি তার লাল চোখ নিয়ে রঘুমের দিকে তাকিয়ে রইল। রঘু ভয়ে কাঁপতে লাগল। হে ভগবান, আমি তো গোবিন্দ অট্টালিকায় ছিলাম। হঠাৎ মাথা ঘুরল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি এখানে এলাম কিভাবে? পাখি হঠাৎ কিভাবে এলো? আর ওর চোখ লাল কেন হয়ে গেল? পরের মুহূর্তেই পাখির চোখ থেকে রংবেরঙের আলো বের হল এবং সেগুলো রঘুর শরীরের ওপর গিয়ে পড়ল। তার বুক থেকে রক্ত ঝরতে লাগল, তার চেহারা বিকৃত হয়ে গেল এবং সে মারা গেল। রঘু মরতেই পাখিটি রংবেরঙের রশির মতো